powered by Asian Paints. প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। আমাদের এই অনুষ্ঠানে আমরা স্থাপত্য বিষয়ক বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলে থাকি এবং নির্মাণ সংশ্লিষ্ট নানা অনুষঙ্গের কথাও এতে উঠে আসে। ভবন নির্মাণের ক্ষেত্রে স্থপতি বা আর্কিটেক্ট এবং ভবনের কাঠামোর স্থায়িত্ব নিশ্চিত করার ক্ষেত্রে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কিংবা পুরো প্রকৌশলীর কথা আমরা জানি, এবং অনেক ক্ষেত্রে ইলেকট্রিক্যাল সার্ভিস ডিজাইনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের গুরুত্বের কথা আমরা জানি। কিন্তু প্লাম্বিং সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে প্লাম্বিং ইঞ্জিনিয়ারদের গুরুত্ব কতখানি, সে বিষয়ে আমরা কতজনই বা জানি? এই বিষয়টি নিয়ে কথা বলবো আমাদের আজকের অনুষ্ঠানে, এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রকৌশলী সৈয়দ আজিজুল হক, যিনি বাংলাদেশের এই সময়ের অভিজ্ঞ প্লাম্বিং ইঞ্জিনিয়ারদের অন্যতম। তিনি গণপূর্ত অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং রেইন ফোরাম নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন, যারা মূলত বৃষ্টির পানি সংরক্ষণ ও ধারণ এবং নিরাপদ পানি ব্যবস্থাপনার বিষয়ে কাজ করে থাকে। এবং স্যারের লেখা বেশ কয়েকটি বই বর্তমানে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ও প্রকৌশল বিভাগে রেফারেন্স হিসেবে পড়ানো হচ্ছে। স্যার, স্বাগত আপনাকে, অনেক ধন্যবাদ আপনি আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে এবং এটি নিউজকে। প্রথমে যে বিষয়টা জানতে চাইবো আপনার কাছে, যে প্লাম্বিং ডিজাইন আসলে কি এবং প্লাম্বিং সিস্টেমকে প্রপারলি ডিজাইন করাটা কেন জরুরি? ধন্যবাদ, খুবই একটা প্রাসঙ্গিক প্রশ্ন। আমরা সবাই কোনো না কোনো ভবনে থাকি। সেই ভবনে যদি থাকি তাহলে আমাদেরকে সেই ভবনে কখনো না কখনো পানির ব্যবহার করতে হয়, নিজের প্রয়োজনে অথবা ভবনের প্রয়োজনে। আবার যেখানে পানির ব্যবহার করা হয় সেখানে কিছু পানি অতিরিক্ত হিসাবে সেটা নির্গমন করতে হয়, যেহেতু আমরা সব পানি ব্যবহার করতে পারি না। তো তাহলে একটা ভবন যেখানে মানুষ থাকবে বা জীব থাকবে সেখানে পানির সরবরাহ প্রয়োজন হবে এবং বর্জ্য পানি নির্গমনের ব্যবস্থা থাকতে হবে। এই যে ভবনে পানি সরবরাহ ব্যবস্থা এবং বর্জ্য নির্গমন ব্যবস্থা, যেই বিষয়ের এটাকে কভার করা হয় সেই সাবজেক্টটাকে প্লাম্বিং বলা হয়। উন্নত বিশ্বে প্লাম্বিং বিষয়টা শুধু ভবনের ভিতরেই সীমাবদ্ধ থাকে, কিন্তু অনুন্নত বিশ্বে আমাদের মতো দেশে এই প্লাম্বিংয়ের বাহিরে যে আমাদের যে চারিদিকে যে বাউন্ডারি ওয়ালের ভিতরে যে অংশটুকু দেখায়, তার মধ্যে যে বর্জ্য ব্যবস্থাপনা অথবা পানি সরবরাহের যে পাইপিং সিস্টেমটা বসানো হয় সেটাও প্লাম্বিং বিষয়ের মধ্যে গণ্য অনেক ক্ষেত্রেই করা হয়। আবার অন্যান্য বিদেশে এই বিল্ডিংয়ের বাহিরে যে অংশটা সেটাকে অন্য বিষয়ের অন্তর্ভুক্ত করা হয়। তো এটা দুটোকেই আমাদের দেশের প্রেক্ষাপটে বাহিরটাও এবং ভিতরটা একসাথে করতে হয়। একজন প্লাম্বিং ইঞ্জিনিয়ারের এই দুটো দিকটাই দেখতে হবে। স্যার, আজকাল তো অনেক বিল্ডিং আমরা দেখছি আর্কিটেক্টরা এবং ইঞ্জিনিয়াররা মিলে ভালোভাবেই নির্মাণ কাজ পরিচালনা করছেন, দেখভাল করছেন। দেখা গেল বেশ সুন্দর একটা ভবন তৈরিও হলো, সব দিক দিয়েই সেটা ঠিকঠাক, কিন্তু আপনি যখন একটা ওয়াশরুমের ফিক্সচার ব্যবহার করবেন, আশেপাশের কয়েকটা অ্যাপার্টমেন্ট থেকে আওয়াজ শোনা যাচ্ছে। তো এই যে মানে পুরো আমার যে পানির সংযোগটা একদম ছাদ থেকে নেমে এলো কিংবা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থেকে কানেক্ট হলো, এর যে পুরো ম্যানেজমেন্ট, এটা আসলে ডিজাইন করা হয় কিভাবে? আসলে টয়লেটে আমরা অল্প সময়ের জন্যই থাকি, কিন্তু টয়লেটটা এমন একটা জায়গা যেখানে পরিবেশটা কিছুটা হলেও বিভিন্নভাবে একটু বাধাগ্রস্ত হচ্ছে। প্রথম কথা হলো যে আমরা যে ইউরিনেট বা ডেফিকেট করি, তখন এটা যে সেই মলমূত্র থেকে যে স্বাভাবিক দুর্গন্ধটা সেটা আসে, কিন্তু এটা স্বল্প সময়ের জন্য, এটা তারপরেই ন্যাচারালি এটা নর্মাল হয়ে যাওয়ার কথা। কিন্তু যদি কোনো কারণে আমাদের টয়লেটের ডিজাইনে ভুলভ্রান্তি হয়, বিশেষ করে এই প্লাম্বিংয়ের বিষয়ে, তাহলে এই দুর্গন্ধ আসাটা খুব বেশি মাত্রায় হতে পারে, যেটা অসহনীয় পর্যায়ে চলে যেতে পারে। একটা টয়লেট তৈরির ক্ষেত্রে দুইজনের ভূমিকা সবচেয়ে বেশি পরিধানযোগ্য। একজন হলো প্লাম্বিং ইঞ্জিনিয়ার, যিনি এই যে আপনি যে শব্দের কথা বললেন, এই শুধু শব্দকে না, শব্দ হলো একটা আনুষঙ্গিক বিষয়, এইগুলি বিবেচনায় এনে বিশেষ করে পাইপ দিয়েই তো পানি প্রবাহ হয়, আর পাইপের ভিতর দিয়েই যত আমাদের যে বর্জ্য সেটা নির্গমন হয়। তো এই পাইপের লেআউট, মানে কিভাবে বসাবে, কি ফিক্সচার দিবে এবং কত আকারে দিবে, এগুলি সব কিন্তু ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশনের মাধ্যমেই দিতে হয়।
তো সেখানে যদি কোনো ব্যত্যয় ঘটে তখন এই যে দুর্গন্ধ বলি অথবা পানি না আসা বা অল্প আসা অথবা এই শব্দ করা, এগুলি তখন দেখা দেয় আর কি। স্যার, আমার স্বল্প সময়ের অভিজ্ঞতা থেকে আমি কয়েকটা কেস স্টাডি একটু তুলে ধরতে চাই। প্রথমত আমি যেটা দেখেছি যে প্রেসারের সমস্যা, অর্থাৎ ওয়াশরুমে ঠিকভাবে পানি আসছে না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে গ্যাস লিক করছে, হয়তো ওয়াশরুমটা ব্যবহার করা হয়নি 2-1 দিন, প্রচণ্ড গ্যাসের গন্ধ ছড়াচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো সেটা অগ্নি দুর্ঘটনারও একটা ঝুঁকি তৈরি করে দিচ্ছে। তৃতীয় বিষয়টা হচ্ছে আমাদের বাইরের দেয়ালগুলো ড্যাম্প হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে, এবং এই সমস্যাটা নিয়ে প্রায় সবাই কমপ্লেন করেন যে তার ওয়াশরুমের বাইরের যে দেয়াল সেটা হয়তো বেডরুমের দিকে হতে পারে বা অন্য কোনো ইউজেবল স্পেসে হতে পারে, সেই দেয়ালটা ড্যাম্প হচ্ছে। এবং এর পাশাপাশি আমাদের যে পানি যেটা আমরা ব্যবহার করছি সেটা আসলে কন্টামিনেট হচ্ছে কিনা অন্য কোনোভাবে। তো এই ধরনের ইস্যুগুলো আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু এর প্রপার সলিউশন কি? আপনি অনেকগুলি প্রশ্ন করেছেন এবং প্রত্যেকগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম আসে প্রেশারের কথা। এই যে প্রেশার, আমরা ইঞ্জিনিয়াররা কাজ করি এই প্রেশার নিয়ে। প্রেশার এবং লোড এর জন্যে কী পরিমাণ চাপ আসবে কোনো একটা ফ্লোর ক্ষেত্রে বা কোনো একটি ওজনের ক্ষেত্রে, সেই অনুযায়ী আমরা সব কিছুর স্ট্রেংথটা চিন্তা করি। তো আমাদের এই প্লাম্বিংয়ে আমরা সাধারণত পাইপের ডায়ামিটারটা বেশি চিন্তা করি। তো এখানে এই পানির সরবরাহের ক্ষেত্রে পানির প্রেশার নির্ভর করে পানি কত উচ্চতায় আছে। এই ক্ষেত্রে এটা আমাদের দেশে বলতে গেলে এই দিকটা খুব বেশি বিবেচনা আনা হয় না বলে আমরা যারা যে পদ্ধতিতে সাধারণত এই ওয়াটার সাপ্লাই সিস্টেমটা ডেভেলপ করা হয়, তাতে যারা টপ ফ্লোরে থাকেন তারা এই প্রেশারের সমস্যায় ভোগেন। কারণ একটা কলে যে পরিমাণ প্রেশার থাকা উচিত তার জন্যে ওভারহেড ট্যাঙ্কের যে উচ্চতায় থাকা উচিত সেটা আমরা দিতে পারি না। কারণ আমরা সাধারণত একটা চিলিকোঠার উপরেই, ছাদের চিলিকোঠা যেটা আছে তার উপরে ট্যাঙ্কটা দিই। তাতে খুব বেশি হলে 13 থেকে 14 ফিট উচ্চতায় আমরা পানি পাই। তো এই উচ্চতায় যে প্রেশারটা হয় সেটা কল দিয়ে পানি পাওয়ার জন্য পর্যাপ্ত না। তো এইটার কারিগরি দিক আছে। আমরা সাধারণত বুস্টার পাম্প ব্যবহার করে এই সমস্যা আমরা দূর করি। যখন পাম্পের উপরেই যদি আমাদের নির্ভর করতে হয়, আরেকটা পদ্ধতি আছে, পুরো পাম্পিং সিস্টেমটা কি বলে দিয়েই প্রেশারাইজড যে ওয়াটার সাপ্লাই সিস্টেম যদি আমরা ডিজাইন করি তাহলে এই সমস্যা থাকবে না। টয়লেটের দুর্গন্ধের ব্যাপারটা বেশি হয় আসলে বর্জ্য নির্গমন পাইপের মাধ্যমে। এখানে আপনারা একটা জিনিস দেখেছেন, একটা বাঁকা একটা ফিটিংস বলে, ওটাকে আমরা ট্র্যাপ বলি। এই ট্র্যাপটা এটার সবচেয়ে প্রধান ভূমিকা রাখে। আরও অন্যান্য বিষয় আছে, প্রধান ভূমিকা রাখে। এই ট্র্যাপটা যদি ইঞ্জিনিয়ারিং ওয়েতে তৈরি না করে, অথবা কেউ যদি এই ট্র্যাপের মূল্যকে সাশ্রয় করার উদ্দেশ্যে যদি যেইভাবে তৈরি করার কথা সেটা যদি না করে, আরও ইঞ্জিনিয়ারিং ভাষায় বলি একটা সিল বলে, ওয়াটার সিল বলে একটা আছে, যে ওয়াটার সিলের জন্য এটার যে ডেপথটা, এটাকে 2 ইঞ্চ ডেপথ লাগে। সেই 2 ইঞ্চ ডেপথ যদি কম দেওয়া হয় অথবা নাও দেওয়া হয় যদি কোনো কারণে, তাহলে গ্যাস ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আরেকটা বিষয় আছে, এটা আমার দৃষ্টিতে বা অভিজ্ঞতায় আমি দেখি যে নির্গমন পাইপের সঙ্গে এই গ্যাস বেরিয়ে যাওয়ার জন্যে, গ্যাসটা যায় উপরের দিকে, এই বেরিয়ে যাওয়ার জন্য আলাদা একটা ডেডিকেটেড পাইপ থাকা হয়। তো অনেক ক্ষেত্রে এই পাইপটা অনেকে দেন না এই চিন্তা করে যে নির্গমন পথ দিয়ে শুধু বর্জ্য চলে যাবে, আর কি এমন জিনিস যাবে যেটার জন্য আলাদা করে পাইপ লাগবে। তো এই ভুলটা সাধারণ জনরা করবে, একজন প্লাম্বারও করতে পারে, কিন্তু একজন ইঞ্জিনিয়ার এই ভুলটা করবে না। কারণ সে জানে যেখানে বর্জ্য সেখানেই এই ধরনের সুয়ার গ্যাসটা তৈরি হবে। বর্জ্য যায় নিচের দিকে প্রবাহিত হয়, আর গ্যাসটা প্রবাহিত হচ্ছে উপরের দিকে, তার জন্য আলাদা একটা ডেডিকেটেড পথ দিতে হবে। তো অনেকের কাছে মনে হবে যে এটা বুঝি অতিরিক্ত একটা পাইপ দেওয়া হলো বলে অনেকে দেন না, তারাই কিন্তু এই গ্যাসের সমস্যায় সবচেয়ে বেশি ভুগেন। আর একটা কথা বলেছেন শব্দ, এই শব্দটার ক্ষেত্রে
যদি আমাদের ফ্লো যদি কোনো কারণে কম বা বেশি, সাধারণত ফ্লোটা যদি বেশি হয়, বেশি ভেলোসিটিতে যদি প্রবাহটা হয়, তখন শব্দের বিষয়টা আসে। আর অন্য অনেক কারণ আছে, যেমন আগে HCI পাইপ বেশি ব্যবহার হতো, ইদানিংকালে প্লাস্টিক পাইপ ব্যবহার হচ্ছে বেশি। এই প্লাস্টিক পাইপের শব্দের প্রভাবটা একটু বেশি। আমার অভিজ্ঞতায় আমি এক 5 স্টার হোটেলের প্লাস্টিক পাইপ ব্যবহার করেছিলাম, এবং সেখানে যখন এই শব্দের বিষয়টা আসলো, তখন সেই প্লাস্টিক পাইপকে আমি ইনসুলেট করেছিলাম, এই মনে আছে, ওই শব্দকে তাড়ানোর জন্যে। তো আমি ইনসুলেশনের একটা কস্ট আছে, তো এইসব বিবেচনায় অনেক সময় আমাদেরকে ভিন্ন ম্যাটেরিয়ালের পাইপ আমাদের ব্যবহার করা উচিত। ব্যবহারের ক্ষেত্রে কোন ডায়ামিটারের পাইপ যোগ করা দরকার? যেমন বেসিনের ক্ষেত্রে কত ডায়ামিটার হবে, যেখানে শাওয়ার এরিয়া যে ওয়েট জোন বলছি আমরা, সেখানে আসলে ড্রেন পাইপ যেটা হবে সেটা কতটুকু হওয়া দরকার? এই ভুলগুলোর কারণে কিন্তু আমরা প্রপারলি ড্রেনেজও হতে দেখি না অনেক সময়। আমরা যে সাইজের পাইপগুলি ইউজ করি, ডিজাইন করলে খুব কাছাকাছি আসে। অনেকে যদি কোনো কারণে ডিজাইন ক্যালকুলেশন নাও করে, এমনকি 4-5 তলা বিল্ডিংয়ের ক্ষেত্রেও সে যে পাইপ ব্যবহার করবে তার ক্যাপাসিটি অনেক বেশি। তো আবার প্লাম্বিংয়ের ক্ষেত্রে মজার একটা ব্যাপার হলো, যদি কোনো কারণে পাইপের আকার বড় হয়ে যায়, সেটাও একটা ক্ষতির বলা হয়তো বা একটু অত্যুক্তি হয়ে যাচ্ছে, সেটাও একটা ভুল ইয়ে করবে, মানে আমাদেরকে যে আমরা যেই ধরনের প্রবাহ চাই তাতে একটু ব্যত্যয় ঘটবে। তো আমাদেরকে যেটা দেখতে হয় সেটা হলো অ্যাকুরেট, খুব বেশি বড় হওয়া যাবে না, বেশি আকারেরও দেওয়া যাবে না, আর কমও দেওয়া যাবে না। কম দিলেই সাধারণত প্রবাহটার ভেলোসিটিটা, আমরা যেটা ইংলিশে বলি ভেলোসিটি বা বেগ, সেটা বেড়ে যায়, গতিবেগ পানির বা ফ্লোর। তো তখন ওই যে শব্দ, তারপরে পাইপের ভিতরে ইরোশন, এগুলো একটু টেকনিক্যাল টার্ম, এগুলো একটু বেড়ে যায়। শব্দের ক্ষেত্রেও ওই একটাই, ওই ভেলোসিটিটা যখন বাড়ে তখন শব্দ হয়। অনেক উপর থেকে ফল হলে সেখানেও শব্দের উৎপত্তি হয়। এখন এক ধরনের একটা ভালভ বলে, সেটা আমরা সাধারণত হ্যান্ডেল দিয়ে অপারেট করি। আগে ছিল সেটাকে বলতাম হুইল দিয়ে অপারেট করলে আপনি কোনো পাইপকে খুব তাড়াতাড়ি বন্ধ করতে পারা যায় না। কিন্তু লিভার দিয়ে যেটা করা হয় সেটা খুব দ্রুততার সঙ্গে 90 ডিগ্রি সরালি পাইপটা বন্ধ হয়ে যায়। এখন যেই পাইপে খুব প্রেশার থাকে, অথবা ভেলোসিটি বেশি থাকে, অথবা খুব বড় আকারের কোনো পাইপের পানি প্রভাব হচ্ছিল, খুব তাড়াতাড়ি বন্ধ করা হলো, এই ক্ষেত্রে পাইপের ভিতরে যদি বন্ধ করা হয়, পাইপের ভিতরে এক ধরনের হ্যামারিং, ওয়াটার হ্যামারিং ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে, তখন এটা খুব শব্দ তৈরি করে, এমনকি পাইপের কম্পনও হয়, ফলে দুর্ঘটনা ঘটতে পারে। তো এগুলি আমাদের এই সেফটির বিষয়ে যখন আমরা কনসার্ন হই, তখন এই দিকগুলি আমরা দেখি। এর জন্য আলাদা আবার এক ধরনের ভালভ ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়, তাকে বলা হয় ওয়াটার হ্যামার অ্যারেস্টার, সেটা ব্যবহার করতে হয়। তো এগুলি সবই হলো নিরাপত্তার জন্য। স্যার, আমরা আসলে যেভাবে আমাদের বসত বাড়ির ক্ষেত্রে পানি ব্যবহার করছি, এর নিশ্চয়ই নিরাপত্তার কিছু বিষয় আছে, কারণ পাইপে আসলে কতদিন পানি জমে থাকছে, বা যে ওভারহেড ট্যাঙ্কে আমরা পানি রাখছি সেখানেও পানিটা কতদিন ধরে ধারণ করা হচ্ছে। তো এর নিশ্চয়ই কিছু স্ট্যান্ডার্ড মেজার আছে, সেটা যদি একটু আপনি উল্লেখ করতেন। আমাদের কোডেও এবং বাইরের যে কোনো কোড ফলো করলে দেখা যায়, একটা ভবনে একদিনে যে পানিটা খরচ হবে, সেই একদিনের পানি জমা রাখার জন্যে যেই আকারের রিজার্ভার দরকার, সেটা করবেন। আমরা মানে সর্বনিম্ন হলেও সবাই দেখি যে 2 দিন, আমার অভিজ্ঞতা এমনও পেয়েছি কেউ 7 দিনেরও পর্যন্ত পানির ধারণ ক্ষমতার জন্য এত বড় রিজার্ভার তৈরি করেন। এতে দেখা গেছে যে উল্টো আরও অনেকে ক্ষতি করছেন। কোনো কারণে যদি একটা ভবনে হয়তো একদিনের জন্য কেউ বাইরে গেলেন, ব্যবহারও হলেন না, তাহলে 2 দিনের পানি এসে রিজার্ভারটা ভর্তি হয়ে থাকবে। এই যে একদিনের পানি যে বেশি রয়ে গেল, সেটা কিন্তু সবসময় অব্যবহৃতর মতোই থেকে যাবে। তো এই যে যত বড় রিজার্ভার হবে, রিজার্ভারের ভিতরে পানির প্রবাহের পরিমাণটা কমে যাবে।
এটাতে এক ধরনের স্ট্যাগনেশন বলে একটা পরিস্থিতির সৃষ্টি জি, হয় জি। রিজার্ভারে। যেই রিজার্ভারের পানি যত স্ট্যাগনেন্ট থাকবে সেই রিজার্ভারে এক ধরনের ব্যাকটেরিয়া গ্রো করে, তার নাম হলো স্থিরোনোমাস ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া গ্রো করলে সেটা এক ধরনের সেটা যদি আমাদের পেটে যায় বা আমাদের শরীরে যায় তাহলে এক ধরনের অসুখ হতে পারে যেটা আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে জড়িত। অনেক ধন্যবাদ স্যার, আপনি আমাদের অনুষ্ঠানে মূল্যবান সময় দিয়েছেন এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় তুলে এনেছেন, যে বিষয়গুলোর ব্যাপারে নজর রাখার ক্ষেত্রে আমাদের অন্তত কার্পণ্য করা উচিত নয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের মূল আলোচনা। নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। Powered by Asian Paints. প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট সজীব জাহান। সজীব ভাই, আপনার তো অল টুগেদার সব মিলে 18 ইয়ার্সের বেশি এক্সপিরিয়েন্স, এবং এখানে আপনি একই সাথে আর্কিটেকচারের যে ডিজাইনগুলো থাকে সেই পার্টটাতেও কাজ করছেন, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেরিয়রও করছেন একই সাথে। সো আপনি আপনার এক্সপিরিয়েন্সটা যদি ছোট করে একটু আমাদেরকে বলতেন। ইন্টেরিয়র ডিজাইনে আমার বেসিক স্টাডি শুরু করেছিলাম, দেন আই প্ল্যান টু ডু হায়ার স্টাডি, বাট ওই সময় বাংলাদেশে আসলে ইন্টেরিয়র ডিজাইনে হায়ার স্টাডি ছিল না, তো দ্যাটস ওয়াই আমি চুজ করিনি আর্কিটেকচারে। তো আর্কিটেকচারের গ্রাজুয়েশনের পর থেকেই আমি আসলে প্র্যাকটিসের সাথে ইনভলভ। আমি বিল্ডিং ডিজাইনের কাজের পাশাপাশি ইন্টেরিয়র করি, ডুপ্লেক্স করি, এছাড়া কমার্শিয়াল যে কোনো প্রজেক্টও আমি কাজ করে থাকি। রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং অফিসিয়াল বিল্ডিং সাধারণত দুটো জায়গাতেই দেখা যাচ্ছে যে আপনার ইন্টেরিয়র কাজ হয়ে থাকে। এই দুটো জায়গার মধ্যে বা দুটো যদি সারফেসের কথা বলি আমরা, তাহলে কি অ্যাকচুয়ালি খুব বেশি ডিজাইনের ক্ষেত্রে ডিফারেন্ট কোনো স্টোরি কাজ করে? আপনি যখন একটা রেসিডেন্সে থাকবেন, আপনি কিন্তু সকাল থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত এবং সারাদিনের অ্যাক্টিভিটিস এর সাথে ইনভলভ। আর অফিসে আপনার কি হয় যে আমি সকালে অফিস করতেছি, 5টার পরে কিন্তু অফিস থেকে চলে আসি। তো এই যে আপনার একটা লাইফ সাইকেল, যে টাইম, এটার সাথে কিন্তু ডিজাইনটাও ইনভলভ। তো ডেফিনেটলি মানে এটা দুই রকম হবে। যখন আপনি কোনো ডিজাইন করতে যান ইন্টেরিয়র, তখন তো একটা স্টোরি থাকে। এই স্টোরিতে ডিজাইনের বাইরে কোন কোন মানে ম্যাটেরিয়ালসগুলো আছে বা কোন কোন পার্টগুলো আছে যেগুলো আপনার ডিজাইনকে খুব বেশি ইম্প্যাক্ট করতে পারে? যখন আমরা একটা ডিজাইন করি, আপনি ধরেন একটা ফাংশন আপনি কমপ্লিট করলেন, তো ফাংশন কমপ্লিট করার পরে তারপরে কিন্তু আসবে যে আপনি জিনিসটাকে কিভাবে ফুটিয়ে তুলবেন। তো এই ফুটিয়ে তোলার পিছনে অনেকগুলা ইস্যুজ আছে, যেমন ধরেন ম্যাটেরিয়ালস। এখন যদি আপনি কমার্শিয়াল প্লেস হয় তাহলে আপনি ওই ধরনের ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হবে। আপনার যদি রেসিডেন্সিয়াল হয় সেটাও কিন্তু চিন্তা করে ম্যাটেরিয়াল সেট করতে হবে। তো ম্যাটেরিয়াল সেট করার পরে তারপরে আপনাকে আসতে হবে ধরেন কালার। আপনি বাসাতে যেমন দেখবেন আমরা একদম টোটালি মনোক্রম করি না, কিছু কিছু জায়গাতে একটু ডিফারেন্ট করি, এটা একটু তার ফিলিংসের সাথে বা বয়সের সাথে মিলিয়েও আমরা এই কালারগুলো করি। তার জন্য বাসাতে দেখবেন যে একটু কালারফুল হয়। অফিসগুলোতে দেখবেন যে আবার আমরা আপনি যাতে মানে অল্প সময়ে রিল্যাক্স ফিল করতে পারেন এইরকম কিছু কালার ইউজ করি। কিন্তু এরপরে দেখা যায় যে অনেক ক্ষেত্রে এই কষ্টে করার ডিজাইনটা ফেল করতে পারে, সারফেসটা হয়তো বা ফেল করতে পারে, বা স্পেসটাকে হয়তো ওভাবে ইউজ করা যাচ্ছে না। সো এই জায়গাটাতে নতুন বা পুরনো বিল্ডিংগুলোর ক্ষেত্রে কি কোনো প্রিকশন আছে যেটা অ্যাকচুয়ালি কাস্টমারের নেওয়া উচিত? আসলে আমাদেরকে ভোগায় দুইটা জিনিস। নাম্বার 1 একটা হচ্ছে যে যদি ঠিকভাবে আপনার সিল না হয়, অনেক সময় দেখা যায় যে আপনার বাসাতে পানি ঢুকে। সাপোজ এটা আপনার উইন্ডো দিয়ে হতে পারে, অথবা আপনার ওয়ালে কোথাও একটা প্রবলেম আছে সেটা দিয়েও হতে পারে। তো যদি আপনার যত ভালো কাজই করেন না কেন, যদি আপনার এই ধরনের বাইরের থেকে পানি ঢুকে, তখন কিন্তু এটাকে মেনটেন করা এটা কিন্তু খুব ঝামেলা হয়ে যায়। আরেকটা হচ্ছে যে আমরা দেখেছি যে ড্যাম্প, এটাও একটা সিরিয়াস একটা প্রবলেম। বেসিক কোন এরিয়াগুলো আছে যে এই জায়গায় হয়তো ড্যাম্প আসতে পারে? আসলে ড্যাম্প সাধারণত আমরা দেখেছি যে দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে যে আপনি যে প্লাস্টারে বালিটা ইউজ করছেন ওই বালিতে যদি লবণ থাকে, আরেকটা হচ্ছে যে আপনার যদি কোথাও ওয়াটার লিকেজ থাকে, সাপোজ ধরেন আপনি টয়লেটের ওয়াল, আবার অনেক সময় বাইরের আউটসাইডেও ঠিকভাবে প্লাস্টার হয় না, বা প্লাস্টার করলেও প্রপারলি ওয়াটার প্রুফিং হয় না। তো ওই সময় কিন্তু আপনার যখন যে পানিগুলা দেয়ালের গা বেয়ে পড়ে ওইটার থেকেও কিন্তু ড্যাম্প হয়। এই জায়গায় কোনো সলিউশনকে আপনি সাজেস্ট করতে চাচ্ছেন, বা আপনারা কোন ধরনের সলিউশন ইউজুয়ালি নিজেরা ইউজ করে থাকেন? তো এখন কিন্তু বেশ ভালো ভালো কিছু ম্যাটেরিয়াল আসছে, তার মধ্যে একটা হচ্ছে যে প্লাস্টারের মধ্যে আমরা কিছু কেমিক্যালস আছে যেগুলো ইউজ করে আসলে ড্যাম্প প্রুফ করতে পারি, অথবা প্লাস্টার পরে যখন পেইন্ট করবেন তখন হচ্ছে যে সিলার আছে, ওয়াটারপ্রুফ সিলার, এই ওয়াটারপ্রুফ সিলার করেও আপনি ড্যাম্প প্রুফিংয়ে বেশ ভালো হেল্প পেতে পারেন। আর ইনসাইডে আপনি টাইলসের আগে সিমেন্টিসিয়াস সলিউশন যেটা ড্যাম্প ব্লক 2K, এইটা ইউজ করলেও ভালো রেজাল্ট পাওয়া যায় আমরা দেখেছি। ভাইয়া, যদি এখন দেখি আসলে ইন্টেরিয়র ডিজাইনার
প্রফেশনালটাও কিন্তু অনেক বেশি মানে পপুলার হচ্ছে দিন দিন, এবং অনেকেই আসতে চাচ্ছে এই প্রফেশনে। তাদের জন্য যদি আপনার কোনো গাইডেন্স থাকে। ডেফিনেটলি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তো লাগবে। এটা ছাড়া তাদেরকে আর যেই জিনিসগুলা জানা থাকা প্রয়োজন, আমি মনে করি যে কিছু, যেমন ধরেন আপনি কালারের খুব ভালো সেন্স থাকা প্রয়োজন। কারণ আমরা আসলে সত্যি কথা প্র্যাকটিক্যালি আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ে এসেছি, যেই নলেজ নিয়ে আমরা পড়ে এসেছি, আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে এসে দেখলাম যে এটা আসলে অনেক ভাস্ট। তো এই কালার সেন্সের জন্য আমাদের প্রচুর স্টাডি করতে হবে, আমাদের রিসার্চ। এছাড়া প্র্যাকটিক্যালি যখন কাজ করতে যাই তার মধ্যে আমরা দেখেছি যে কালার নেক্সটের রিসার্চগুলো খুব ভালো, এটা আমাদের খুব হেল্প করে এবং এটা আমরা ইউজ করে প্র্যাকটিক্যালি বেশ ভালো রেজাল্ট পেয়েছি। থ্যাংক ইউ সজীব ভাই, আপনার এত ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিলেন এবং আমাদেরকে আসলে ইন্টারভিউর ব্যাপারটা এত ডিটেলভাবে বুঝতে হেল্প করলেন। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক, আজকে আমরা ডিটেইলি ইন্টেরিয়র সম্বন্ধে জানলাম আর্কিটেক্ট সজীব জাহানের থেকে, যেটা অ্যাকচুয়ালি আমাদেরকে হেল্প করবে আমাদের ইন্টেরিয়রকে কীভাবে আমরা একটু বেটারভাবে ডিজাইন করতে পারি এবং ইউজ করতে পারি। আশা রাখছি এই ডিসকাশন আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন স্ক্রিনে দেখানো ইমেল ঠিকানার মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। Powered by Asian Paints.